জামাতের এত নেতা গত 15 বছর 15.5 বছর আওয়ামী লীগের আমলে কারাগারে গেলেন, এদের সাথে কিন্তু আব্বাকে কখনো রাখা হয়নি। বাকি সবাই আপনারা খোঁজ নিলে দেখবেন যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যতদিন তাদের রাখা হয়েছে ততদিন তারা একসাথে ছিলেন, কিন্তু আমার আব্বা এদের কারোর সাথেই নেই। কি হতে পারে কারণটা? আমার কাছে মনে হয় ওনাকে কষ্ট দেওয়া, আমার কাছে এটাই মনে হয়েছে। ঢাকার যে পুরনো কারাগার, যেটা নাজিমুদ্দিন রোডের যে কারাগার, সেই কারাগারে যে কন্ডেম সেল, এটা দুর্বিষহ এবং কেউ থাকতে চেত না। ফলে ওই দেখা যেত যে আগামীকাল ফাঁসি হবে, আজকে সন্ধ্যার টাইমে হয়তো নিয়ে আসছে। আমার আব্বা এক্ষেত্রেও ব্যতিক্রম। আমি বলবো যে এই 2 বছরের প্রায় পুরোটা সময় এই সেলেই ছিলেন। আচ্ছা, এখানেও তাকে কষ্ট দেওয়া হয়েছে, অন্য কাউকে কিন্তু শুধু ফাঁসির আগে নেওয়া হয়েছে। ঈদের কোনো স্মৃতি আছে? যেহেতু কুরবানি ঈদ আমাদের সামনে, যে ঈদের কুরবানি ঈদটা কিভাবে সে করতো বা আপনারা ঈদের মধ্যে কিভাবে সময় ব্যয় করতেন? আমার আব্বা যখন থাকতেন, আমি ঈদের স্মৃতিটাকে আমার লাইফে আমি 3 ভাবে দেখি। আব্বা যতদিন ছিলেন বাহিরে মুক্ত, ততদিন আমরা আসলে ঈদ করতাম বাড়িতে। আমাদের বাড়ি, দেশের বাড়ি ফরিদপুর। ওখানে আব্বা রোজার ঈদও করতেন, কোরবানির ঈদও করতেন। রোজার ঈদ করার কারণ ছিল আব্বা নিয়মিত এতেকাফ করতেন। প্রত্যেক রোজায়, ডিসপাইট তার যত ধরনের ব্যস্ততা বা ইভেন মন্ত্রী থাকা অবস্থায় বা মন্ত্রী যখন ছিলেন না, উনি ওনার বাড়ির যেখানে উনি এখন ওনার কবর দেওয়া হয়েছে তার পাশে একটা ছোট মসজিদ আছে, ওইখানেই উনি নিয়মিত রোজার শেষ 10 দিন উনি এতেকাফ করতেন এবং উনি ওনার পুরো ইফতারের শিডিউলটা উনি ওইভাবে নিতেন যাতে শেষ 10 দিন উনি ফ্রি থাকেন। আর কোরবানির ঈদেও উনি যেহেতু কোরবানির ঈদে মানুষের সাথে মেলামেশার সুযোগ বেশি, অথবা গোশত কোরবানি থেকে শুরু করে ভাগ বন্টন থেকে মানুষের সাথে এনগেজমেন্টের জায়গাটা বেশি, সো এটা উনি ফরিদপুরে করতেন। সো আমাদের স্মৃতি হচ্ছে যে আমরা সকালবেলা থেকে আব্বা জানিয়ে দিতেন। উনি সবসময় মন্ত্রী হওয়ার আগেও বা পরেও বা মন্ত্রী থাকা অবস্থানে সবসময় ফরিদপুরে যেটা জেলা ঈদগাহ, যেখানে ডিসি সাহেবরা পড়েন বা এমপি সাহেবরা পড়েন, ওইটাতে উনি নামাজ পড়তেন এবং আমাদেরকে বলে দেওয়া হইতো যে ওখানে কিন্তু সকাল 8টায় জামাত, তোমরা রেডি থাকবা। এবং ওই স্মৃতিগুলো খুব ভাসে যে আমাদের তো ধরেন বাড়িতে তো বোঝেনি, বাড়িতে তো রাত অ্যারেঞ্জমেন্ট নাই, বাড়িতে এখনকার মতো তো তখন ওই গিজার সিস্টেমও নাই। ওই আমরা পাতিলে সব গরম করে পানি নিয়ে, গরম পানিতে গোসল করে সকালবেলা তৈরি হয়ে আবার সবাই একসাথে যেতাম। আবার আমাদের আতর দিয়ে দিতেন এবং যেটা সুন্নত ফলো করা, একটু মিষ্টি মুখ করে যাওয়া, একটু মিষ্টি খাওয়া, যেই রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে ফেরা, তাকবীর বলতে বলতে আমাদেরকে বলতেন যে বেশি বেশি করে তাকবীর বলো। এবং আমরা ঈদের নামাজ পড়তাম। ঈদের নামাজ পড়ে এটা আবার একটা নিয়মিত রুটিন ছিল, আমরা ফেরার পথে কবরস্থানে নামতাম, আমার দাদির কবর জিয়ারত করতাম। এরপর উনি বাসায় আসতেন, একটু হালকা টালকা খেতেন। এরপরে ওনার লোকজন আসতো, তাদেরকে নিয়ে উনি থাকতেন। কোরবানি হলে কোরবানি ঈদের সময় উনি নিজে এই গোশত কাটাকাটিতে অংশ নিতেন। পুরোটা সময় কিন্তু উনি অংশ নিতেন। হ্যাঁ, পুরোটা সময় উনি থাকতেন, ভাগ নিজাতে করতেন। গোশত কাটতেন? হ্যাঁ, একদম এগুলো ভাগ কাটাকাটি করতেন, ভাগ করতেন। এবং ওই সময়টা ওই জন্যই তিনি বরাদ্দ রাখতেন, অন্য কোনো প্রোগ্রাম না। ওইটার পরে হয়তো উনি সন্ধ্যার পরে কোথাও বের হতেন। ঈদের আমাদের দ্বিতীয় শেপটা হলো যখন আব্বা জেলখানায়। তখন তো আমাদের বাড়ি যাওয়াটা বন্ধ হয়ে গেল। তখন আমাদের ঈদের দিনটা বেসিক্যালি আমরা কাটতে হচ্ছে জেলখানায়। এবং আমাদের আগের দিন থেকে যেহেতু ওই দিনকে কেন্দ্র করে একটু খাবার দেওয়া যেত, সো আমার বাসাতে আমার ওয়াইফ সহ আমাদের যে বাকি সবাই চেষ্টা করতেন যে রান্নাবাড়া করে যে যার মতো করে কিছু আব্বাকে খাবার দেওয়া, এবং সেগুলো আমরা লিস্ট করতাম কীভাবে দেওয়া হতো এবং সেগুলো নিয়ে খাবার দেওয়া হতো। এবং সেটা নিয়ে আব্বাকে সেগুলো পৌঁছে ফেরার পরে আমরা কোরবানি করতাম। এটা একটা ট্র্যাজেডি, কারণ আমরা এসে দেখতাম যে সবার কোরবানি হয়ে, সবাই তো নামাজের পরেই কোরবানি হয়ে গেছে। আমরা নামাজের পর কত দ্রুত আমরা আব্বার সাথে দেখা করতে পারি। এবং যেহেতু আমার আব্বাকে, এখানে আপনাদের বলা দরকার, আমার আব্বাকে শুরু থেকেই আইসোলেটেড করে রাখা হয়েছে। জামাতের এত নেতা গত 15 বছর 15.5 বছর আওয়ামী লীগের আমলে কারাগারে গেলেন, এদের সাথে কিন্তু আব্বাকে কখনো রাখা হয়নি। আব্বাকে শুরু থেকে আলাদা রাখা হয়েছে নারায়ণগঞ্জে, উনি একমাত্র নারায়ণগঞ্জ। বাকি সবাই আপনারা খোঁজ নিলে দেখবেন যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যতদিন তাদের রাখা হয়েছে ততদিন তারা একসাথে ছিলেন। পরবর্তীতে যখন কাশিমপুরে নেওয়া হয়েছে, তখনও কাশিমপুরে একে বেশিরভাগ লিডার ছিলেন, কয়েকজন ছিলেন কাশিমপুর 2-এ, কিন্তু আমার আব্বা এদের কারোর সাথেই নেই। কি হতে পারে কারণটা? আমার কাছে মনে হয় ওনাকে কষ্ট দেওয়া, আমার কাছে এটাই মনে হয়েছে। এটার এটার এটা এটার শুধু ওই ক্ষেত্রেই না, আমি যদি বলি যে ধরেন ফাঁসির ক্ষেত্রেও, ফাঁসি কার্যকরের ক্ষেত্রে আমি অন্য সবার ক্ষেত্রে দেখেছি যে ধরেন আগামীকালকে ফাঁসি কার্যকর হবে, আজকে কাশিমপুর থেকে তাকে নিয়ে আসলো। কারণ ঢাকার যে পুরনো কারাগার, যেটা নাজিমুদ্দিন রোডের যে কারাগার, সেই কারাগারে যে কন্ডেম সেল,
এটা দুর্বিষহ, এটা থাকা যায় না এবং কেউ থাকতে চেত না। যাকে যতবারই রাখা হয়েছে কেউ থাকতে চেত না। ফলে ওই দেখা যেত যে আগামীকাল ফাঁসি হবে, আজকে সন্ধ্যার টাইমে হয়তো নিয়ে আসছে বা দুদিন পরে ফাঁসি হবে। আমার আব্বা এক্ষেত্রেও ব্যতিক্রম। আমার আব্বাকে প্রায় 13 সালে ওনার ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হলো, 15 সালে গিয়ে অ্যাপিলেট ডিভিশন রায় বহাল রাখলো। আমি বলবো যে এই 2 বছরের প্রায় পুরোটা সময়, অনেকটা সময়, পুরোটা না হলে অনেকটা সময় আব্বা কিন্তু নারায়ণগঞ্জে ঢাকা এই সেলেই ছিলেন। আচ্ছা, এখানেও তাকে কষ্ট দেওয়া হয়েছে, অন্য কাউকে কিন্তু শুধু ফাঁসির আগে নেওয়া হয়েছে, আব্বাকে ওখানে। এবং আমরা শেষের দিকে 7-8 মাস কিন্তু আমরা তার সেলে গিয়ে দেখা করেছি, কারণ 8 নম্বর সেলে, রজনীগন্ধা সেলে যেখানে তাদেরকে রাখা হয়, ওটার একটা নিয়ম আছে। নিয়ম হলো যে ফাঁসির সেলের নিয়ম হচ্ছে যে যাদের ফাঁসি রায় হয়েছে কিন্তু ইমিডিয়েট কার্যকর হওয়ার কোনো পসিবিলিটি নাই, তাদেরকে নীলঘরে আনা হইতো, ওই আসামিদেরকে নীলঘরে এনে তাদেরকে সাক্ষাৎ করা হয়তো। আরেকটা গ্রুপ আছে যাদের ফাঁসি রায় হয়ে গেছে এবং সম্ভাবনা আছে যে কোনো সময় কার্যকর হবে, তাদেরকে আর আনাই হইতো না, ওই সেলের ভিতরে আমাদেরকে বরঞ্চ তার সেলে নিয়ে যাওয়া হতো। ফলে আমি ঢাকায় অনেকবার তার সাথে সেলে গিয়ে দেখা করছি, এই যে যেই সেলে ওনাকে ফাঁসির আগ পর্যন্ত রাখা হয়েছে। অন্যরা কিন্তু একবার, যেদিন ফাঁসি হবে তার আগে 2 ঘন্টা আগে বা 3 ঘন্টা, আমরা কিন্তু প্রতিবার মাসে একবার হতো। মানে আব্বা যতদিন মৃত্যুদণ্ডের রায় হয় নাই অতদিন পর্যন্ত ওনাকে প্রতি সপ্তাহে আমরা একবার করে দেখার সুযোগ পেতাম, যেহেতু উনি মন্ত্রী হিসেবে ডিভিশন প্রাপ্ত ছিলেন। কিন্তু যখন উনি ফাঁসির রায় হলো, না ডিভিশন ক্যান্সেল হয়ে গেল, ওনাকে কন্ডেম সেলে নিয়ে যাওয়া হলো, তখন থেকে আমরা একবার সাক্ষাৎ করতে পারি। এবং এই সাক্ষাৎটাও তখন আর ওই কেউ আমি শুনেছি, আমাদের অনেক লিডার দায়িত্বশীলই পেরেছেন যে তারা ওই ফাঁসি রায়ের পরও তারা সামনাসামনি সাক্ষাৎ করেছে জেলারের রুমে বা, কিন্তু আমার আব্বার ক্ষেত্রে কিন্তু উইন্ডো সাক্ষাৎ হয়েছে। আমার আব্বাকে কখনোই এটা দেয়। সো এই জায়গাগুলো যখন আমি চিন্তা করি, আমি দেখি যে একটা যে বললাম ওনাকে নারায়ণগঞ্জে সবার থেকে আলাদা রাখা হয়েছে। 2 নম্বর হচ্ছে যে ওনাকে অনেকটা সময় এই ঢাকা পুরনো কারাগারের কন্ডেম সেলে রাখা হয়েছে। 3 নম্বর হচ্ছে ওনার সাক্ষাৎটা খুব ক্রিটিক্যাল ছিল, ওনাকে কখনোই মৃত্যুদণ্ডের রায়ের পরে আমরা সামনাসামনি দেখার সুযোগ পাইনি বা হাত ধরা যেটাকে বলে এই সুযোগ পাইনি। এবং এই যে দীর্ঘ সময় তাকে বেশি সময় রাখা হলো ঢাকা পুরনো কারাগারের একটা বড় কারণ ছিল, আমার আব্বা কিন্তু 21 আগস্টের আসামি ছিলেন। 21 আগস্টের মামলা, ফলে ওইটা নিয়মিত হিয়ারিং হতো। আচ্ছা, তো দেখা যেত যে ওই কোনো না কোনো সময় আপনার হরতাল বা অবরোধ চলতেছে, ফলে হরতাল অবরোধ হলে তো ওই আনা নেওয়াটা রিস্কি, ওই একটা কারণেও দেখায় তারা ওই ঢাকা জেলে তাকে বেশি রাখতো, যেহেতু ঢাকা জেলের ঠিক অপোজিটে ছিল কারাগারটা, সরি কোর্ট, আদালতটা। ফলে ওই জায়গা থেকে তারা নিয়ে যেত। এবং আমি সেই দিন পার্লামেন্টে বাবর সাহেবের সঙ্গে আমার দেখা, তো আমি এটা নিয়ে লিখবো দেখি ফেসবুকে, বাবর সাহেবকে আমি পড়লাম পরিচয় দিয়ে এবং বললাম যে আঙ্কেল আমি তো আপনাকে অনেকবার, উনি আমাকে বললো তোমাকে তো আমার চেনা লাগতেছে। তখন আমি বললাম, উনি খুব ইমোশনাল হয়ে গেলেন, যদিও আমার তখন মুখে দাড়ি ছিল না, ফলে উনি আমাকে চিনতে কষ্ট হয়েছে। তো সেগুলো তো আমাদের অনেক স্মৃতি, আমরা একসাথে ধরেন আমরা প্রায় অনেক লোক, আব্দুল সালাম পিন্টু সাহেব এখন এমপি হয়েছেন, লুৎফুজ্জামান বাবর সাহেব, সাবেক আমাদের এনএসএ ডিজি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম সাহেব মারা গেছেন, তারপরে ডিজিএফআই ছিলেন আপনার হলো মেজর জেনারেল রেজাকুল হায়দার চৌধুরী, অনেক বড় বড় লোকরা তখন একসাথে। তারপরে এই যে সাবেক আইজি ছিলেন আশরাফুল হুদা, তারপরে এই যে অন্তর্বর্তী সরকারের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন আপনার খোদাবক্স চৌধুরী, সব একই, সবাই একই মামলার আসামি। ফলে আমাদের এই সবার সাথে কিন্তু আমার পার্সোনাল, কারণ আমার আল্লাহর রহমতে এটা একটা বলি আপনাকে, আমি কিন্তু আমার আব্বার মামলার কেস ম্যানেজার ছিলাম। কেস ম্যানেজার হচ্ছে কি অনেকটা কোঅর্ডিনেটরের মতো, মানে আমরা যখন তাদেরকে অ্যারেস্ট করা হলো 2010 সালের 29 জুন, প্রথমে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছিল। একটা ছিল আপনার একটা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, আপনার আমার বাবা তখন অন দ্য ওয়ে টু ফরিদপুর ছিলেন, তাকে নিয়ে আসা হলো। নিজামী সাহেবকে আনা হলো হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের একটা প্রোগ্রাম ছিল সেখান থেকে, আর আল্লামা সাইদি তখন নায়েবে আমির জামাতের, ওনাকে নেওয়া হলো হচ্ছে ওনার বাসার সামনে থেকে। এবং এরপরে তো ওই মামলায় কিন্তু পরের দিন তাদের জামিন হয়ে যায়, মানে এগুলো তো আসলে সব সাজানো, মানে পরের দিনই ওই মামলায় জামিন হয়ে যায়। কিন্তু ওই এক রাতের ভেতরে, ওই যে একটা রাত তারা ডিবি অফিসে ছিলেন, ওই এক রাতের ভেতরে তাদের বিরুদ্ধে নতুন করে 9টা 10টা 12টা মামলা দেওয়া হলো।
এবং তখন ওই আমাদের পরিবারের পক্ষ থেকে সংগঠন বলেছিল যে আপনারা একজনকে দেন যার সাথে আমরা কোঅর্ডিনেট করব, এবং আই ওয়াজ দ্যাট পারসন, আমি কোঅর্ডিনেট করেছিলাম। সো আব্বার সাথে, সংগঠনের সাথে, পরিবারে তিন পক্ষের মধ্যে আই ওয়াজ কোঅর্ডিনেটিং আর কি। সো ওই কারণে আমার এই এক্সপিরিয়েন্সগুলো সবার সাথে মামলার বা যাওয়ার এই জায়গাগুলো বেশি।